সালে জয়পুরে সেখানে গণপিটুনির ঘটনা ঘটেছিল, আর গণপিটুনির জেরে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। সেই ঘটনায় 41 জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল, আর তার মধ্যেই 7 জনের যাবজ্জীবন সাজা ঘোষণা করল বিষ্ণুপুর মহকুমা আদালত। দেবব্রত রয়েছে সরাসরি। দেবব্রত, আদালত, বিষ্ণুপুর মহকুমা আদালত ঠিক কি নির্দেশ দিল? একেবারে দেখো, বিষ্ণুপুর মহকুমা আদালত আজ ওই 7 জন দোষীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড পাশাপাশি আর্থিক জরিমানা করেছে। কারণ তুমি জানো যে 2012 সালে 1 জানুয়ারি গোলাম কুদ্দুস শেখকে পিটিয়ে হত্যা করেছিল। অভিযোগ যেমনটা অভিযোগ দায়ের করেছিল জয়পুর থানায়, অভিযোগে উল্লেখ করা হয়েছিল ইন্দিরা আবাস যোজনার টাকা তছরূপ করেছিল এলাকার বেশ কয়েকজন। তারই প্রতিবাদ করেছিল গোলাম কুদ্দুস শেখ, যে কারণেই তাকে হত্যা হতে হয়েছিল। 41 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল জয়পুর থানায়। এরপরেই তদন্ত প্রক্রিয়া চালু করে জয়পুর থানার পুলিশ। 13 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় জয়পুর থানা পুলিশ। তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে বিষ্ণুপুর মহকুমা আদালতে দীর্ঘ 12 বছর এই কেস চলে। 12 বছর পর গতকাল 7 জনকে দোষী সাব্যস্ত করে বিষ্ণুপুর মহকুমা আদালত। তোমাকে জানাবো, এই 7 জনের মধ্যে জয়পুরের উত্তরবার অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রয়েছে এবং একাধিক তৃণমূল নেতৃত্বরাও রয়েছে। সকলের বিরুদ্ধে দোষী সাব্যস্ত হয় সকলেই। আজ বিষ্ণুপুর মহকুমা আদালত প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করে। বেশ, অর্থাৎ শুধুমাত্র যাবজ্জীবন সাজা ঘোষণা নয়, তার সঙ্গে আর্থিক ক্ষতিপূরণও কিন্তু দিতে হবে, এমনই নির্দেশ, এমনই রায় দিয়েছে বিষ্ণুপুর মহকুমা আদালত। কাল কাজ বন্ধ, আর আজ থেকেই কাজ শুরু করে দেওয়া হলো। বীরভূমের শিউড়ি বাস স্ট্যান্ড, সেখানে পুরপ্রধান এবং ব্লক সভাপতির মধ্যে দ্বন্দ্ব, আর এই দ্বন্দ্বের জেরে গতকালই কাজ বন্ধ হয়ে গিয়েছিল। যদিও প্রশাসনের হস্তক্ষেপে সেই জটিলতা কাটে। সুপ্রতিম রয়েছে সরাসরি। সুপ্রতিম, প্রথমেই জানতে চাইবো, আজকেই ঢাক বাজিয়ে দেখছি কাজ শুরু হলো আবার, কিন্তু প্রশাসনের হস্তক্ষেপের প্রয়োজন হলো, কিভাবে কাটলো এই জট? দেখো, একদমই সেটা হচ্ছে 24 ঘন্টাতেই কিন্তু একদম ছবির পরিবর্তন। অর্থাৎ যে তৃণমূলের ব্লক সভাপতি গতকাল গিয়ে কাজ বন্ধ করেছিল, সেখানে যে শুধুমাত্র তার দাবি ছিল যে তার যে সমস্ত লোকজন আছে এবং তাদের ট্রাক্টর নিতে হবে এবং তাদেরকে দিয়ে কাজ করাতে হবে, আর আজকে কিন্তু সেই ব্লক সভাপতি বাজনা বাজিয়ে সেখানে গেল এবং কাজ শুরু করালো। তার কারণ সেখানে হচ্ছে প্রশাসনের হস্তক্ষেপ হয়েছিল। শিউড়ি পুরসভার চেয়ারম্যান, পুরসভার চেয়ারম্যানের এগেনস্টে এই ব্লক সভাপতি অভিযোগ তুলেছিল সিন্ডিকেটের, যদিও সেই অভিযোগ কিন্তু উড়িয়ে দিয়েছিল এবং দুপক্ষের কাদা ছোড়াছুড়ি, তার মধ্যে প্রশাসনের হস্তক্ষেপ এবং প্রশাসনের করা নির্দেশ যে কোনো মতেই কাজ বন্ধ করা যাবে না। যেহেতু এই বাস টার্মিনাস মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হচ্ছে, পরিবহন দপ্তর অনুমোদন দিয়েছে, তাড়াতাড়ি এই বাস টার্মিনেশনের কাজ শেষ করতে হবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু সেই নির্দেশ মেনে কাজ শুরু করা হলো। এবং পাশাপাশি বলে রাখি, যে যে জটিলতা হয়েছিল, যে দুপক্ষকে নিয়েই কিন্তু সেখানে কাজ হবে। তাহলে আজকে সুপ্রতিম কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে এই যে ঢাক বাজিয়ে যখন ব্লক সভাপতি, তার দলবল এবং একই সঙ্গে যারা আজকে কাজ শুরু করলো, পাশাপাশি পুরপ্রধান, ব্লক সভাপতি, তাদের কি প্রতিক্রিয়া এলো? একদম পুরপ্রধান আগে থেকেই বলেছিল যে কাজ বন্ধ করা যাবে না এবং ব্লক সভাপতি কিন্তু সেই সুরেই সুর মেলালেন এবং আজকে তিনি জানালেন যে কোনো মতেই কাজ বন্ধ করা যাবে না, কাজ এখানে শুরু হবে এবং সেই মতে কিন্তু আজকে বাজনা বাজিয়ে সেখানে কাজ শুরু করালেন স্বয়ং ব্লক সভাপতি। অনেক ধন্যবাদ। কাল থেকে মানুষের মনে একটা উচ্চাস ছিল, ট্র্যাক্টরগুলো বসেছিল, সেই ট্র্যাক্টরের মালিক, ট্র্যাক্টরের শ্রমিক, এলাকার যারা 100 দিনের কাজ করে, তাদের মধ্যে আনন্দ খুশি যে আজকে আমরা এখানে কাজ হবে এবং বাস স্ট্যান্ড তৈরি হবে, এটাকে আমরা স্বাগত। পুরুলিয়ার ছবি দেখাবো, সেখানে তোলাবাজিতে অভিযুক্ত আইএনটিটিউসি নেতা বাস মালিকদের কাছ থেকে জোর করে টাকা আদায় করছে, তোলা আদায় করছে এই আইএনটিটিউসি নেতা। গতকালই এই ভিডিও প্রকাশ্যে আসে এবং ভাইরাল হয়, এবং এই ঘটনার প্রতিবাদে পুরুলিয়ার বড়া বাজারে বাস ধর্মঘট। গতকালই বাস মালিকদের সঙ্গে আইএনটিটিউসি নেতার বচসাও হয়। বচসার ভিডিও ছড়িয়ে পড়তে জোর শোরগোল।
আমাদের সঙ্গে রয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল। ইন্দ্রজিৎ, জানার চেষ্টা করব প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হলো এবং এই যে সরাসরি অভিযুক্ত বলা হচ্ছে আইনটিটিউসি নেতাকে, তার কি প্রতিক্রিয়া, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সামনে আসছে সেগুলো শোনার পর। দেখো প্রিয়াঙ্কা, যে ঘটনা ঘটেছে তার জন্য একেবারেই যে স্থানীয় একেবারে শ্রমিক নেতা চন্দন সিং মল্ল বড়বাজারে, তার বিরুদ্ধে অভিযোগ তিনি বাস মালিকদের কাছ থেকে বলপূর্বক জোর করে বেআইনিভাবে চাঁদা তুলছে চাইছেন এবং এই চাঁদা না দিলে তিনি বাস বন্ধ করে দেবেন, গালিগালাজ করে বলে অভিযোগ। এবং একটি ভিডিও যার সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু ভিডিওটা ভাইরাল হয় এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে শ্রমিক নেতা, তৃণমূল নেতা চন্দন সিং মল্ল তিনি বচসায় জড়িয়ে পড়েছেন বাস মালিকদের সাথে। আর এরই প্রতিবাদে একেবারেই রাস্তায় নেমে বাস বন্ধ করে দেয়, বাস পরিষেবা বন্ধ করে দেয় বড়বাজারে। এবং শুধু বাস পরিষেবা বন্ধ নয়, স্থানীয় প্রশাসনকে জানিয়েছে এবং জেলা পুলিশ সুপারকে জানিয়েছে বিষয়টি। এবং সব মিলিয়ে যখন একেবারে তৃণমূল জেলা স্তরের নেতাদের জানানো হয়েছে, জেলা সভাপতি আইএনটিসির একেবারেই উজ্জ্বল কুমারকে যখন বিষয়টি জানানো হয়েছে, তিনি আশ্বাস দিয়েছেন বাস মালিকদের যে এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। যদি এই ধরনের অভিযোগ প্রমাণিত হয়, দল তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবং পাশাপাশি বাস মালিকদের অনুরোধ করা হয়েছে যেমন তারা বাস পরিষেবা স্বাভাবিক রাখে, তারপরেই বাস পরিষেবা স্বাভাবিক হয়ে যায়। আগামী 15 তারিখ একটি মিটিং হবে বাস মালিকদের সাথে শ্রমিক নেতাদের, এবং যে কারণে এই গণ্ডগোল, যে কারণে এই সমস্যা, তোলা আদায় করা বা বাসে জোর বলপূর্বক চাঁদা আদায় করা, সেই বিষয়গুলি সামনে আসবে, আলোচনা হবে এবং 15 তারিখেই সিদ্ধান্ত হবে যে এই তৃণমূল নেতা যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই অভিযোগ প্রমাণিত হলে দল কি ব্যবস্থা নেয়, এখন সেটাই দেখার। অনেক ধন্যবাদ। একটা এজেন্টকে 4-5 জন মালিক মিলে তারা হেনস্থা করে এবং তার জন্য একটা ঝামেলা হয় এবং পরবর্তীকালে তারা বলে যে এরকম একটা জোরপূর্বক চাঁদা আদায়ের একটা গল্প আছে। কিন্তু আমরা তদন্ত দেখছি, যদি সেরকম কেউ করে, আমরা আইনটিটিউসি এটা আমরা কোনোদিন সমর্থন করি না, দলও কোনোদিন সমর্থন করে না যে জোরপূর্বক কোথাও কেউ কোনো এরকম সংগঠনের নামে কোথাও কেউ টাকা তুলবে। মোটামুটি 70খানা বাস বড়বাজারের উপর দিয়ে চলে, তো 1400 টাকা করে ডেলি কালেকশনে। তাতে বড়বাজার এবং আমাদের এখান থেকে যারা মালিকরা আছেন তারা কিন্তু আপত্তি জানান যে এই টাকা আমাদেরকে দেওয়া সম্ভব নয়। চন্দন সিং মল এবং আরও 2-1 লোক এসে পর ওদিকে বাসগুলোর কাছে আসে, বাসগুলো এসে বলে তোমরা রাত্রেবেলা গাড়ি রাখতে পারবে না, তোমরা গাড়িগুলো এখান থেকে সরিয়ে নিয়ে চলে যাও। সেটা নিয়েও কিন্তু বাস মালিকরা আপত্তি করেছিলেন যে এইভাবে গাড়ি আমরা চলতে দেবো না। এবার একটা ছবি দেখাই আপনাদের, তৃণমূলের গ্রাম পঞ্চায়েতে সেখানে বাদাম বীজ পাচার করা হচ্ছে। দেখছেন একটি ট্রাক এসছে এবং সেখানে বস্তা করে কি একটা তোলা হচ্ছে, কিন্তু এই বস্তার মধ্যেই রয়েছে বাদাম বীজ, এমনটাই অভিযোগ করছে বিজেপি নেতৃত্ব। বাঁকুড়ার মেলারায় তৃণমূলের গ্রাম পঞ্চায়েতে বাদাম বীজ পাচার করা হচ্ছে, সেই অভিযোগ তোলা হচ্ছে বিজেপির তরফ থেকে। শুধু তাই নয়, এই বীজ পাচারের ভিডিও কিন্তু পোস্ট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি প্রতিনিধি প্রিয়ব্রত। প্রিয়ব্রত, একেবারে চাঞ্চল্যকর এই অভিযোগ বিজেপির তরফ থেকে তোলা হচ্ছে, বলা হচ্ছে সরকারি প্রকল্পের এই বীজ অন্যত্র পাচার করে দেওয়া হচ্ছে। ঠিক কি অভিযোগ এবং পাল্টা এই যে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত, তাদের কোনো প্রতিক্রিয়া বা পঞ্চায়েত প্রধানের কোনো প্রতিক্রিয়া? একেবারে প্রিয়াঙ্কা, তুমি যেমনটা বলছো যে একটি ভিডিও দেখা যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে একটি গাড়িতে তোলা হচ্ছে কিছু বস্তাবন্দি মাল এবং সেই সামগ্রী কিন্তু ট্রাক বেরিয়ে যাচ্ছে। এটা দেখিয়েছে বিজেপির পক্ষ থেকে এবং এটা সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে এই বস্তাগুলিতে রয়েছে বাদাম বীজ এবং মেলারা, যেটা রায়পুরের মেলারা গ্রাম পঞ্চায়েত, সেটা তৃণমূল পরিচালিত, সেই বাদাম বীজ পাচার করা হচ্ছে এবং প্রধানের যেটা যোগসাজশ এবং তৃণমূল নেতৃত্ব রয়েছে জড়িত, এইভাবে পোস্ট করা হয়েছে। কিন্তু তৃণমূল নেতৃত্ব এবং প্রধান যেটা বলছেন, প্রধানের দাবি
পরের দিন সকালে এই বাদাম বীজ বিলি করা হবে অন্য গ্রামে, তাই সেটা আগের দিনেই লোড করে রাখা হচ্ছিল যাতে বাদাম বীজ কৃষকদের মধ্যে বিলি করা হয়। এটি একটি সরকারি প্রকল্প, আত্মা প্রকল্পের আন্ডারে বাদাম বীজ আনা হয়েছে, যেটা কৃষকদের মধ্যে বিলি করা হবে যাতে কৃষকরা সেই ফলন করতে পারে এবং ধানের পাশাপাশি বাদাম বীজ ফলিয়ে উপার্জন করতে পারে। এই বাদাম বীজই পরের দিন দিয়ে দেওয়া হবে গ্রামে, সেই কারণে আগের থেকে লোড করা হচ্ছিল। এই ভিডিওই পোস্ট করেছে বিজেপি, এমনটা দাবি করা হয়েছে, কোথাও পাচারের কোনো গল্পই নেই। অন্যদিকে তৃণমূল নেতা এবং অরূপ চক্রবর্তী সাংসদ তিনি দাবি করছেন যে এই ধরনের কথা বলে রাজনীতি নয়, এটি একটি অপরাজনীতির শিকার হচ্ছে এবং বিজেপির পক্ষ থেকে যেভাবে এই ধরনের পোস্ট করে একটা সামাজিক মাধ্যমে জলঘোলা করার চেষ্টা হচ্ছে সেটা কোনোভাবে করা উচিত নয়। মূলত বিরোধী দলনেতার পক্ষ থেকে তো করাই উচিত নয় এমন ধরনের পোস্ট, এমনই একটা বক্তব্য উঠে এসেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বিজেপি দাবি করেছে এইটা বাদাম বীজ এবং এটা কিন্তু পাচার করা হচ্ছিল তৃণমূল নেতৃত্বের যোগসাজশে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ। আমিও দেখেছি পোস্টার। তো এই তো সবে শুরু। পশ্চিমবঙ্গে যে সরকার চলছে সেই সরকারটা আপাত মস্তক দুর্নীতিতে ভরে আছে। এখানে চাল চোর, বালি চোর, কয়লা চোর, এমনকি বাদাম সাধারণ মানুষের জন্য যে আসা বাদাম সেটাও গতকাল রাত্রি 9টার পর থেকে চুরি করার চেষ্টা চালায়, কিন্তু কোনো কারণে শুভেন্দুদার কাছে সেই ছবি পৌঁছায় এবং সেটি উনি পোস্ট করেছেন। দেখা যাক এরপর কি ব্যবস্থা সরকার নেই। বাদাম চাষ জন চাষি করবার কথা ছিল তাদের ঘর পৌঁছে যাবে, মানে আপনারা শিডিউল মেনে বিলি করবেন একদম। আমরা তো চুরি করছি না, যারা চোর তাদের কাছ থেকে চুরির পদ্ধতি বিভিন্ন মানুষ শিখে। আমরা টিএমসি শিখি না, টিএমসি পরিচালিত পঞ্চায়েত শিখে না। শুভেন্দু অধিকারী একটা ধাপ্পাবাজ, একটা চিটিংবাজ, একটা চোরের মস্তান, সে এই সমস্ত জিনিসগুলো করে বেড়াচ্ছে, একটা সুস্থ পঞ্চায়েতকে অসুস্থ করে। একটা ছবি দেখে একটা ফট করে কথা বলে দিল। আরে পঞ্চায়েত তো পরিষেবা দেওয়ার জন্য বাদাম বীজগুলো যাদের পাঠাচ্ছি তাদের তো কোনো অভিযোগ নেই, গাড়ি করে মালগুলো যাবে, তো কি অসুবিধা হয়েছে? আর পঞ্চায়েত অফিস তো 7টা-8টা পর্যন্ত খোলা থাকে, গাড়িতে মালটা লোড হয়ে সকালবেলা যেত, এটাই তো ছিল প্রোগ্রাম। তাতে একটা কি ছবি তুললে হয়ে গেল মাল চুরি? যারা উপভোক্তা তাদের কোনো অভিযোগ পেয়েছেন? আসল কি 29টা সিটে হেরে যাওয়ার জ্বালাটা বলতে পারছেন। রামনগরে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব, সেখানে বিজেপির পঞ্চায়েত সদস্য তার মাকে মারধরের অভিযোগ কার বিরুদ্ধে জানেন? পঞ্চায়েত প্রধান ও তার স্বামীর বিরুদ্ধে। কিন্তু কেন মারধর করলো জানবো। রয়েছে আমার সঙ্গে আমার প্রতিনিধি পঙ্কজ। পঙ্কজ, কি কারণে মারধর পঞ্চায়েত সদস্য তার মাকে, পঞ্চায়েত প্রধান ও তার স্বামীর? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি কি কারণে কিন্তু মারধর। এই যে পঞ্চায়েত, বিজেপির পঞ্চায়েত সদস্য যে চৈতালি গিরি যেখানে অভিযোগ তুলছে বিস্তর, যেখানে গ্রাম পঞ্চায়েত যে পালধুই গ্রাম পঞ্চায়েত রয়েছে রামনগর 2 নম্বর ব্লকে, সেই পালধুই গ্রাম পঞ্চায়েত কিন্তু বিজেপি পরিচালিত এই গ্রাম পঞ্চায়েত, যেখানে প্রধান রয়েছে বিজেপি মহিলা প্রধান। সেখানে সেই যে অভিযোগ, যেখানে বিস্তর অভিযোগ যে তাদের পঞ্চায়েত সদস্যর যে অভিযোগ, যেখানে যে তার বুথে যেখানে যে বিভিন্ন রকম পঞ্চায়েতের যে কাজ রয়েছে সেই কাজগুলো হচ্ছে তাকে কিন্তু জানানো হচ্ছে না। সেক্ষেত্রে তিনি প্রতিবাদ জানাচ্ছেন যে আমাকে না জানিয়ে কেন কাজ করা হচ্ছে, এই নিয়ে কিন্তু বিস্তর অভিযোগ তুলে সেই ক্ষেত্রে কিন্তু তাকে মারার ধমকাইও দেয়। এই ক্ষেত্রে কিন্তু যেখানে তার বাড়িতে গিয়ে তার স্বামী এবং সেই প্রধান গিয়ে তাকে মারধর করে, এমনটাই কিন্তু অভিযোগ করে। সেক্ষেত্রে শুধু পালধুই গ্রাম পঞ্চায়েত নয়, এই রামনগর 2 নম্বর ব্লকে অপরদিকে যে দেপাল গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই দেপাল গ্রাম পঞ্চায়েতের বিজেপি জেলা নেতৃত্ব গৌতম জানাকেও বিজেপির কয়েকজন তাদের সদস্য তাকে কিন্তু দেপাল বাজারে মারধর করে। এক্ষেত্রে রামনগর 2 নম্বর ব্লকে একেবারে প্রকাশ্যে এলো যে বিজেপির গোষ্ঠী কন্দল, যেখানে গোষ্ঠী কন্দলের শিকার হলো নিজেদের দলীয় কর্মীরা, যেখানে পঞ্চায়েত সদস্য তার মা এবং তিনি কিন্তু এই ঘটনায় বিজেপি নেতৃত্ব কি বলছে, তাদের কি প্রতিক্রিয়া? বিজেপি নেতৃত্ব যেখানে তারা প্রতিক্রিয়া দিচ্ছে যে এই যে মারধরের ঘটনায় কোনো জড়িত নেই, তাদের পারিবারিক অশান্তির কারণে এই মারধর বলে এমনটাই কিন্তু অভিযোগ করছে। যেটাকে একেবারে পারিবারিক অশান্তি বলেই বলছে, জানাচ্ছে বিজেপি নেতৃত্ব। অনেক ধন্যবাদ পঙ্কজ। পালডি অঞ্চলের যে সম্পিবেজ ওনার মধ্যে এইসব ঘটনা ঘটছে, 10-12 জন এসে আমার উপরে এরকম আক্রমণ করে। আমার উপর করতে করতে আমার মা, আমার মধ্যখানে যেহেতু বাঁচাতে আসার জন্য আমার মাকে এই অবস্থা করে। কার্তিক বেজের কিছু লোক ছিল, আমি প্রধানের বিরুদ্ধে কিছু ধরা যেসব কাজকর্ম ধরো আমাকে না জানিয়ে হচ্ছে, এইসব কাজকর্ম আমি জানানোর ধরুন আমার উপরে এটা প্রতিহিংসারই করছে।
আমাদের দলেরই একজন লোক, ও আমার উপর অ্যাটাক করে এবং তার সাথে 10-12 জন লোক ছিল। গলা টিপে ধরে আমাকে শ্বাসরোধ করার চেষ্টা করে, আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। আমিও একজন ভারতীয় জনতা পার্টির একজন জেলা নেতৃত্ব। যে ঘটনা ওটা সম্পূর্ণ পারিবারিক ঘটনা। আমি স্ত্রী শাশুড়ি তাদের পারিবারিক অশান্তির কারণে ঘটনা ঘটেছে। তৃণমূল এখানে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে, রাজনৈতিক রং লাগাতে চাইছে। আর এবার ঝাড়গ্রামের দিকে নজর রাখি। সেখানে জমি বিবাদের জেরে খুন। ঝাড়গ্রামের ঘটনা, ঝাড়গ্রামের ভরতপুরে বৃদ্ধাকে খুনের অভিযোগ, বাড়িতেই পুড়িয়ে খুনের অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রাজীব। পুলিশ সূত্রে রাজু রয়েছে। পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি কি চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, কি কারণে খুন করা হলো? দেখো, পুলিশের তরফ থেকে গোটা বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং যে মৃতের দিদি, যার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, যেখানে এক অংশের মানুষকে সেখানে জমায়েত করে তার দিদির বিরুদ্ধেই খুনের অভিযোগ তোলা হচ্ছে। সাত সকালেই বিদ্যার মৃতদেহ আধপুরা অবস্থায় বাড়ির মধ্যে পড়েছিল, আর তা নিয়েই ঘটনায় উৎপত্তি। আর তারপরেই তার দিদির বিরুদ্ধে অভিযোগ উঠছে এক অংশের মানুষের, যেখানে তার দিদি অভিযোগ করছে জমি মাফিয়াদের এক অংশ চক্রান্ত করে সেই মানুষকে সেখানে জমায়েত করেছিল এবং তারপরে তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে খুনের। যেখানে তাদের যে জমিটুকু রয়েছে সেখানে সেই জমির ওপর চোখ পড়েছিল জমি মাফিয়াদের, যার ফলেই হয়তো তার দিদিকে প্রাণ হারাতে হয়েছে। তার দিদির বক্তব্য যে মূলত বেশ কয়েকদিন ধরেই মানসিক ভোগান্তিতে তারা ভুগছিলেন, যার ফলেই গতকাল রাতেই তার বোন আরো বেশি মানসিক ভোগান্তিতে ছিলেন এবং আজ সকালবেলায় যখন তাকে আধপোড়া অবস্থায় বাড়ির মধ্যে দেখতে পান তিনি, তারপরেই ফোনে বিভিন্ন জায়গায় জানাতে শুরু করেন এবং সেখানেই এক অংশের মানুষকে জমায়েত করেছিল জমি যে কারবারি বা জমি মাফিয়ারা। সেক্ষেত্রে তার দিদি একদম সরাসরি অভিযোগ করছে ক্যামেরাতে যে জমি মাফিয়ার এক অংশের কারণেই তার বোনকে মৃত্যুর শয্যা নিতে হয়েছে। সেক্ষেত্রে কিভাবে সেই মহিলার মৃত্যু হয়েছে, কিভাবেই সে আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তা নিয়ে পুলিশ যেমন তদন্ত করছে, ঠিক তেমনই আবার এই ঘটনার পিছনে কি রহস্য রয়েছে তা নিয়েও একটা রহস্য রয়েছে এবং পুলিশের তরফ থেকে গোটা বিষয়ে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে দিদিকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ এখানে এক অংশের মানুষ তার দিদির বিরুদ্ধেই অভিযোগ করছে যে তার দিদি তার সম্পত্তির জন্য তার বোনকে খুন করেছে। সে জায়গায় পুলিশ গোটা বিষয়ে তদন্ত করছে। বেশ, অনেক ধন্যবাদ। আমি সম্পত্তি নিয়ে কি করব? সম্পত্তি আমাদের প্রতিবেশীরা তাই বলছে, অভিযোগ আপনার ওয়ারিশ আছে, তাদেরকে তাহলে আমি কি মেরেছি না? তারা কোথায় জুটিয়ে নিয়ে এসছে এদেরকে জমি মাফিয়ারা পুরো বাড়ি দখল করার জন্য। এটা বহুদিন ধরে চেষ্টা করছে, এবার আমাকে ফাঁসিয়ে ওরা পুরো বাড়িটাকে দখল করবে। সরকারি গাছ কেটে বিক্রি। অশোকনগর পুরসভার 5 নম্বর ওয়ার্ডের ঘটনা। সেখানে সরকারি গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ সমীর বর্ধন, স্থানীয় বাসিন্দা, অশোকনগর পুরসভার 5 নম্বর ওয়ার্ড। তার বিরুদ্ধে অভিযোগ 16টি গাছ বিক্রি করে দিয়েছে। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি প্রতিনিধি জিয়াউল। সরকারি গাছ কেটে বিক্রি করে দিল এই সমীর বর্ধন, তার কি প্রতিক্রিয়া এবং বন দপ্তরের তরফ থেকে ঠিক কি জানানো হলো নোটিশে? দেখো, অভিযোগ পাওয়ার পরেই কিন্তু বন দপ্তর ঘটনাস্থলে আসেন। কেন গাছ কাটা হয়েছে তা নিয়ে তাকে নোটিশ করা হয় এবং এই যে সমীর বর্মন, তার স্পষ্ট দাবি এই গাছ নাকি তার জায়গায়, সরকারি জায়গায় নয় এবং গাছগুলো তিনি লাগিয়েছিলেন, তাই গাছ বিক্রি করলেন। কিন্তু যেটা একেবারে অশোকনগর 5 নম্বর ওয়ার্ডের বেদ্যদরি খালের পাশেই, সেখানে প্রায় শতাধিক গাছ রয়েছে। সেই তার মধ্যেই প্রায় 16টি গাছ, কয়েক লক্ষ টাকা দাম যার বাজার মূল্য, সেই গাছ নিজের ইচ্ছা মতন তিনি বিক্রি করেছেন। এলাকার মানুষ বারংবার তার প্রতিবাদ করেছেন যে কেন গাছ কাটা হচ্ছে, কার অনুমতিতে নেওয়া হয়েছে, কিন্তু তিনি প্রভাবশালী ফলে তিনি কোনো কথাই শুনতে চাইনি। অবশেষে গাছ কেটে যখন বিক্রি করছিলেন সেই সময় কাউন্সিলের কাছে খবর যায়, তিনি সরাসরি সেখানে যান। কেন গাছ কাটা হচ্ছে, কার নির্দেশে কাটা হচ্ছে, বন দপ্তরে কোনো পারমিশন নেওয়া হয়েছিল কিনা, এই সমস্ত অভিযোগ তিনি জানতে চান। কিন্তু তিনি এই সমীর বর্মন কোনো অভিযোগই তিনি কোনো কর্ণপাত করেনি। ফলে তিনি বন দপ্তরের কাছে অভিযোগ করে, অভিযোগের পাওয়ার পরেই বন দপ্তর আধিকারিকরা সেখানে যায় এবং সরকারি গাছ চিহ্নিত করে কেন সরকারি গাছ কাটা হয়েছে তা নিয়ে কোনো সদুত্তর সমীরবাবু দিতে পারেননি। কিন্তু তিনি দাবি করছেন গাছগুলো তার। ইতিমধ্যেই বনগাঁ থানায়, ইতিমধ্যেই অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে, অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে। ফলে এখন পর্যন্ত এই গাছগুলো গাছ কেন কাটা হয়েছে তা নিয়েও কিন্তু বন দপ্তরের পক্ষ থেকেও কিন্তু নোটিশ করা হয়েছে সমীর বর্মনকে। ফলে জানি এটা ইতিমধ্যেই চাপা উত্তেজনা রয়েছে, তার কারণ গাছ কেন, সরকারি গাছ কেন, কার নির্দেশে কাটা হলো তা ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বেশ, ধন্যবাদ। গাছ কাটা নোটিশ দিয়েছেন? কারা দিল? বন দপ্তর। কি কারণে গাছ কাটার নোটিশ দিল? আমি গাছ কেটেছি সেটাই। কতগুলো গাছ ছিল?
আপনারা তো পেয়েছেন 16 টাকা। বলুন আপনি। হ্যাঁ 16 টাকা গাছ, কতগুলো গাছ কেটেছিলেন? 16টা। সেটা কি সরকারি জায়গা নাকি নিজের জায়গা? আমি আমার নিজের জায়গায় জানি, সরকারি জায়গার জিনিস আমি নিতে যাবো কেন বলুন? সরকারি জায়গার জিনিস নেওয়ার আমার মানসিকতা নেই। কালকে রাতে আমি খবর পাই যে আমাদের ক্যানেলের পাশে যে সরকারি জায়গা, এই জায়গার মধ্যে কিছু গাছ কোনো একজন ব্যক্তি কেটে বিক্রি করে দিয়েছে। আমি আজকে সকালবেলা সেখানে ভিজিটে যাই, গিয়ে দেখি প্রায় 16টা গাছ সেখানে নেই। তাই সেই গোড়াগুলো দেখা যাচ্ছে মনে হয় 5-7 দিন আগে কেটে বিক্রি করেছে। সঙ্গে সঙ্গে আমি বন দপ্তরকে খবর দিই, বন দপ্তরের লোক আসেন, এসে বন দপ্তরের লোক এসে দেখে গেছেন এবং সমস্ত কিছু লিখে নিয়ে গেছেন। এখন আমরা চাই যে যিনি বিক্রি করেছেন, কারণ সরকারি গাছ এইভাবে বিক্রি করা যায়, বিক্রি করুক, সে যেন উপযুক্ত শাস্তি পায়। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি স্কুল, সেখানে পড়ুয়ার মৃত্যুতে রণক্ষেত্র পরিস্থিতি, ব্যাপক ভাঙচুর করা হয়। শুধু তাই নয়, প্রধান শিক্ষককে মারধর পর্যন্ত করা হয় এবং শিক্ষকরা যে রুমে থাকেন সেই রুমের বাইরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। প্রধান শিক্ষককে বেধড়ক মারধর, পড়ুয়ার মৃত্যুতে রণক্ষেত্র দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির এই স্কুল, কচরা হাই স্কুল। সেই স্কুলেই 6ষ্ঠ শ্রেণীর পড়ুয়ার মৃত্যু হয়। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। রয়েছে প্রতিনিধি অনুপ, জানতে চাইবো যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হলো, যে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হলো, কিন্তু কেন এরকম রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হলো এবং পুলিশ কি জানাচ্ছে, ঠিক কিভাবে মৃত্যু হলো পড়ুয়ার? দেখো, এই ঘটনা কিন্তু আজ দুপুরে যে কুশমন্ডির কচরা হাই স্কুলের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে কিন্তু এখনো উত্তেজনা এলাকায় রয়েছে। তো এলাকার মাধ্যমে যেটা জানা যাচ্ছে যে এই যে ছাত্র 6ষ্ঠ শ্রেণীর অভিজিৎ সরকার, সে স্কুলে যখন মিড ডে মিল খাওয়ার সময় সে অসুস্থ হয়ে পড়ে এবং তাদের যেটা অভিযোগ যে সময় মতন যদি ছাত্রটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হতো তাহলে হয়তো আজকে এই ঘটনা ঘটতো না। এই যে ছাত্রের মৃত্যু, সেই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু রণক্ষেত্র চেহারা নিয়ে নেয় কচরা এলাকায়। সেখানে এই বর্তমান পরিস্থিতি, পুলিশ মোতায়েন রয়েছে, সেখানে প্রচুর ফোর্স এই মুহূর্তে রয়েছে। সেই শিশুর দেহ এই মুহূর্তে কুশমন্ডি হাসপাতালে রাখা হয়েছে। গতকাল যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে গতকাল তার দেহ ময়নাতদন্ত করা হবে, কি কারণে ছেলেটির মৃত্যু হয়েছে সেটা জানার জন্য। এই মুহূর্তে কুশমন্ডি থানাতে স্কুলের তরফ থেকে একটা অভিযোগও দায়ের করা হচ্ছে, কারণ সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ করে দায়ের সেখানে কিন্তু করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত ব্যাপক উত্তেজনা, এলাকার মানুষের মধ্যে ক্ষোভ এবং উত্তেজনা দুটোই কিন্তু ব্যাপক পরিমাণে রয়েছে। কারণ একটা ছোট্ট শিশু ক্লাস 6-এ পড়ে, সেই শিশুর মৃত্যু, এই মৃত্যু কিন্তু তারা মেনে নিতে পারছে না। কারণ তাদের যেটা অভিযোগ যে স্কুল কর্তৃপক্ষ যদি সময় মতো তাকে হাসপাতালে নিয়ে যেত, কারণ তারা যখন প্রথম অবস্থায় অসুস্থ হয় তাকে নিয়ে এসে সেখানে তারা প্রাথমিকভাবে জল দিয়ে তাকে সেবা শুশ্রূষা করে। এরপরে স্থানীয় যে স্বাস্থ্যকেন্দ্র তাদেরকে সেখানে খোঁজ নেয় শিক্ষকদের তরফ থেকে, সেখানে কাউকে না পেলে তারপরে তার পরিবারের লোককে খবর দেওয়া হয়। এই যে একটা সময়, দীর্ঘ সময়, যেটা তারা অভিযোগ করছে যে এই সময়টা যদি তাকে ওখানে না রাখা হতো, তাকে যদি সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হতো তাহলে হয়তো আজকে এই ঘটনা ঘটতো না। এই কারণেই কিন্তু ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্কুল ছাত্র থেকে গ্রামবাসী সকলে মিলে কিন্তু এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আজকে দেখা গেল। অনেক ধন্যবাদ। স্যার বলছিলাম ওখানে মিড ডে মিল লাইনে দাঁড়িয়ে ছিল, ওখানে আফসা পড়ে গেছিল ছেলেটা, আমরা তারপরে নিয়ে আসলাম এখানে, অফিস করে আমরা জল টল দিলাম। আর স্যার বলছিল যে বাড়ি নিয়ে যাও, ওদেরকে গার্জেনকে ডাক। গার্জেন আসলো অনেকক্ষণ দেরিতে, 15-20 মিনিট ধরে, 15-20 মিনিট ধরে তার ছেলেটা আমরা দেখছি, আমরা জল দিলাম মাথাতে, জল টল দিয়ে দেখেছি ছেলেটা অসুস্থ। একটা স্যারও যায় না, হেড স্যার ওখানে দাঁড়িয়ে ছিল, দেখছিল এখানে, কোনো স্যার কাজ করেনি। এইভাবে যদি তাণ্ডব চালায় তাহলে তো শিক্ষা প্রতিষ্ঠান আর কিছু থাকবে না। এটা ছাত্র, কোনো শিক্ষক কি কোনো ছাত্রের কি অঘটন চায়? কোনো মতে চায় না। তাহলে এখন যদি সাধারণ মানুষ যদি না বুঝে, কোনো উস্কানিমূলক প্রলোভনে পড়ে যদি কেউ যদি উস্কানিমূলক একটা প্রলোভন দিয়ে দেয়, সেটা নিয়ে যদি সমাজে যে যারা আছে তারা যদি শিক্ষিত মহলের উপর, একটা শিক্ষকের উপর, একটা প্রতিষ্ঠানের উপর যদি হামলা চালায়, এটা কাম্য নয়। এটা যেরকম যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে সমাজ আরো নষ্ট হয়ে যাবে, এমনিতে নষ্ট হয়ে গেছে, আরো ধ্বংস হয়ে যাবে। ক্লাস চলছিল আর এই ক্লাস চলতে চলতে আচমকা ধস নেমে যায়।
ক্লাসরুমের একাংশ ধসে পড়ে যায় এবং সেই ধসের গর্তে 4 জন পড়ুয়া তারা ভেতরে ঢুকে যায়। এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের নয়াগ্রামের নিচু পাতিনা প্রাথমিক স্কুলে। 4 জন ছাত্র গর্তে পড়ে আহত হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রাজু। রাজু, ক্লাসে পড়াশোনা করতে এসে ধসের কবলে পড়তে হলো। 4 জন ওই আহত ছাত্র কেমন রয়েছেন? পুলিশ প্রশাসন কি ব্যবস্থার কথা শোনাচ্ছেন? একদমই সোনিয়া, যেখানে ধসের কবল দেখা যায় যে বিশেষ করে পাহাড়ের দিকে, সেই জায়গায় ঝাড়গ্রামের এই সুবর্ণরেখা যে নদী রয়েছে তার থেকে 500 মিটার দূরেই রয়েছে এই নিচু পাতিনা যে প্রাথমিক বিদ্যালয়। আর সেই বিদ্যালয়ে যখন সকল ছাত্রছাত্রী পড়াশোনা করছিল, ভরা স্কুলের মাঝে হঠাৎ ধস, আর সেই ধসের কবলে 4 ছাত্রছাত্রী প্রায় 5 ফুট নিচে ধসে তারা পড়ে গেল। হঠাৎ স্কুলের মেঝে ফেটে সেই 4 ছাত্রছাত্রী ধসের মধ্যে প্রায় 5 ফুট নিচে গিয়ে পড়লো। আর তাতেই স্কুলের মধ্যে যেমন চাঞ্চল্য, ঘটনাস্থলে গ্রামের মানুষকে খবর দিলে গ্রামের মানুষ সঙ্গে এসে শিক্ষকদের সাথে হাত লাগিয়ে সেখান থেকে 4 ছাত্রছাত্রীকে উদ্ধার করা হয়। আর সেখান থেকে নিয়ে যাওয়া হয় নয়াগ্রামের সুপার স্পেশালিটি হাসপাতালে তাদেরকে চিকিৎসার জন্য। ইতিমধ্যে 2 ছাত্রছাত্রী সেখানে ভর্তি রয়েছে, তাদের অবস্থা কিছুটা স্থিতি হয়েছে, কারণ যেভাবে আহত হয়েছিল সেই আহতের পরেই তাদেরকে সেখানে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছিল। আর এরপরেই স্কুল কর্তৃপক্ষ প্রশাসনকে খবর দিয়েছিল। ঘটনাস্থলে সেখানকার যে স্থানীয় প্রশাসন, বিডিও এবং সেখানকার যে ডিআই রয়েছেন, তিনি ঘটনাস্থলে আসেন এবং পুলিশ গোটা বিষয়ে তদন্ত করে দেখেন। কারণ 2006 সালে যখন বন্যা পরিস্থিতি হয়েছিল সেই সময় হয়তো এই যে স্কুলটি রয়েছে সেই স্কুলের নিচের মাটি আগলা হয়ে গেছিল, যার ফলেই এই ধরনের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। এই বিপর্যয়। অনেক ধন্যবাদ রাজু, তোমার সঙ্গে প্রিয়াঙ্কা ছিলাম। স্কুলের ছাত্রছাত্রীরা 4 জন বসছিল একটা বেঞ্চিতে, সেখানে হঠাৎ মেঝে ভেঙে ধস নেমে যায়। 4 জন ছাত্রছাত্রী বেঞ্চ সমেত ভেঙে ওই গর্তের মধ্যে ঢুকে যায়। গ্রামবাসী সহযোগিতা ওদেরকে আমরা নিচ থেকে উপরে তুলেছি। এর মধ্যে 2 জন আহত হয়েছে। কোচবিহারের 2টি স্কুলে উন্নয়নের টাকা বরাদ্দ। দুটি স্কুল। কোচবিহার সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় গত 18 জুন, অর্থাৎ গত মাসেই। 18 জুন যখন তিনি কোচবিহারে পৌঁছন, সেখানে তাকে তার দ্বারস্থ হন দুটি স্কুল। একটা হচ্ছে কোচবিহার জেনকিন স্কুল, অপর স্কুল চকচকা হাই স্কুল। এই 2 স্কুলের শিক্ষক, অভিভাবকরা তারা কিন্তু মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন এবং তারা তাদের যে যে সমস্যার কথা বলেছিলেন সেই সমস্যার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রীর সামনে। আসো 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 স্যার বলেন, স্যার বলেন, স্যার বলেন। ম্যাডাম, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটা দিয়ে জল পড়ছে। আমরা টিচার স্টাফ রুম যেটা আছে গভর্নমেন্ট স্কুল, ফুললি গভর্নমেন্ট স্কুল ম্যাডাম। আপনি একবার যে এখানে নেমেছিলেন আমাদের ইয়েতে হেলিপ্যাডে, ওই জেনকি স্কুল থেকে আমরা কয়েকবার রাজ্যে প্রথম হয়েছে আমাদের মানে ছাত্রদের এইচএস। আমরা চাচ্ছি ম্যাডাম অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটা আমরা পাঠিয়েছি বারবার, হ্যাঁ, মানে এখনো পর্যন্ত কত টাকা? ম্যাডাম এটা হেরিটেজ থেকে আমাদের এক্সটার্নাল পেন্টিংটা করে দিচ্ছে, ভেতরে কিছু করেনি। আর ক্লাসরুম আমাদের 5টা টোটাল বিল্ডিং আছে, ওগুলো সব ছেলেদের ক্লাস হয়। ওই বিল্ডিংগুলোতে জল সব করতে আজকে যেমন সায়েন্স বিল্ডিংয়ে ছেলেরা আসতে বসতে পারে ম্যাডাম। রিনোভেশন মানে এটা তো এস্টিমেট করা যাবে ম্যাডাম। আমরা পিডাব্লিউডিকে দেখে আমরা ম্যাডাম গভর্নমেন্ট স্কুলের জন্য যে স্যাংশনগুলো সব পিডাব্লিউডি। হেরিটেজের থেকে না এদের বিল্ডিংটা তো অনেক পুরনো, হেরিটেজ থেকে জব করে এর মধ্যে ঢুকিয়ে রাখা এই অ্যাডভান্টেজটা আরেকটুটা নিয়ে নাও। আর এরপরে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৎপর জেলা প্রশাসন। ইতিমধ্যে এই 2টি স্কুলের জন্য উন্নয়নের টাকা বরাদ্দ করা হয়েছে। শুভঙ্কর রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। শুভঙ্কর, কোচবিহার শহরের মধ্যে অন্যতম নামী স্কুলের মধ্যে অন্যতম এই স্কুলগুলো, সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী নির্দেশের পরেই তৎপর জেলা প্রশাসন। এবং শুধু তাই নয়, 2টি স্কুলে উন্নয়নের টাকা বরাদ্দ করা হলো, সেই ঘোষণা করে দেওয়া হয়েছে। কতটা খুশি শিক্ষক, অভিভাবক, পড়ুয়ারা? দেখো, একদমই গত 18 জুন কোচবিহার এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এবং সে সময় কোচবিহারের চকচাকা হাই স্কুল এবং ঐতিহ্যবাহী 150 বছরের পুরনো কোচবিহার জ্যাঙ্কিং স্কুল, এই দুটি স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবক, শিক্ষক শিক্ষিকারা মুখ্যমন্ত্রীর কাছে তাদের স্কুলের বেশ কিছু পরিকাঠামো উন্নয়নের দাবি জানান এবং তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী জেলা শাসককে নির্দেশ দিয়েছিলেন গোটা বিষয়টি খতিয়ে দেখে কি কি পরিকাঠামো উন্নয়ন দরকার সেটা করতে হবে। এবং এরপরই কোচবিহারের জেলা প্রশাসন পূর্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে সেই দুই স্কুলে যান এবং পরবর্তীতে প্ল্যান এস্টিমেট করেন এবং আজ কোচবিহারের জেলা শাসক যেটা জানান যে ওই দুটি স্কুলে উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে। কোচবিহারের চকচাকা হাই স্কুলে 49 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং কোচবিহার জ্যাঙ্কিং স্কুলে 29 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। আর খুব শীঘ্রই এই দুটি স্কুলের কাজ শুরু হবে এবং এই যে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, তারপর মুখ্যমন্ত্রীর নির্দেশ, দ্রুত কাজ শুরু হচ্ছে, এতে খুশি স্কুলের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা। অনেক ধন্যবাদ। 49,78,856 मतलब प्राय 50 लाख ही हो गया है। 50 लाख টাকার আমরা অ্যাপ্রুভাল পেয়েছি and for the Jenkins school প্রায় 29 লাখ 28,93,649 দুটো অ্যাপ্রুভাল আমরা সাথে সাথে আমরা পেয়ে গেছি। চকচাকা হাই স্কুলে দুটো অ্যাডিশনাল ক্লাসরুম আছে আর গ্রাউন্ড যে প্লেগ্রাউন্ড আছে ওর একটু ডেভেলপমেন্ট একটু ভালো করে দেবে, বাচ্চারা যেন ভালো করে খেলাধুলা করতে পারবে। আর জেনসিং স্কুল আপনারা সবই জানেন অলরেডি হেরিটেজ প্রপার্টি, অনেকটাই কাজ হয়েছে, বিল্ডিং এর কন্ডিশনটা একটু ঠিক নেই, তো এখানে বেসিক্যালি রিপেয়ার ওয়ার্কের জন্য টাকাটা পেয়েছে। আমাদের তো আজকে একটা খুব আনন্দের দিন আর কি। আনন্দের দিন 18 তারিখে ছিল ম্যাডামের যেদিন দেখা পেয়েছিলাম সামনাসামনি, আজকে ওনার শুভেচ্ছা বার্তা আমরা পেলাম। আমরাও আপনাদের মাধ্যমে চকচকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মানে মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন প্রকাশ করি। আর আমি গিয়ে এখনই ছেলে মেয়েদের বলবো, ওরা উৎসাহে নিশ্চয়ই আনন্দিত হবে আর কি। অবশেষে স্কুল থেকে সরল কেন্দ্রীয় বাহিনী। নকশালবাড়ি, গতকালই আমরা এই খবর দেখিয়েছি। গতকালের ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। নকশালবাড়ি, সেখানে সেই স্কুলে কেন্দ্রীয় বাহিনী ছিল। গতকাল এই খবর আমরা দেখাই এবং তারপর আজ নিউজ 18 বাংলার খবরের জের নকশালবাড়িতে অবশেষে স্কুল ছাড়লো কেন্দ্রীয় বাহিনী। 18 দিন ধরে শিখে উঠেছিল পড়াশোনা, থানায় চিঠিও দিয়েছিলেন প্রধান শিক্ষক। রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, স্কুল তাহলে কবে থেকে খুলছে? প্রধান শিক্ষক থেকে পড়ুয়ারা কতটা খুশি? নিউজ 18 বাংলায় খবর সম্প্রচারিত হওয়ার পরই নকশালবাড়ি থেকে শেষমেশ সরে গেল কেন্দ্রীয় বাহিনী। দেখো একেবারেই প্রিয়াঙ্কা, গতকাল কিন্তু আমরা এই খবর তুলে ধরি, অর্থাৎ স্কুলে কিন্তু রয়েছে কেন্দ্রীয় বাহিনী আর আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু স্কুল খুলবে। তার আগে কেন্দ্রীয় বাহিনী থাকাটা অনেকটা চিন্তার ভাঁজ ফেলেছিল এই স্কুলে এবং স্কুলের প্রধান শিক্ষক তিনি কিন্তু নকশালবাড়ি থানায় চিঠিও দিয়েছিলেন যে দ্রুত সেখান থেকে কেন্দ্রীয় বাহিনী সরিয়ে অন্যত্র রাখা হোক, কেননা একদিন পরে স্কুল খুলবে এবং তাতে যদি শিক্ষার্থীরা আসে বড় বড় গাদা বুট এবং কেন্দ্রীয় বাহিনী ছবি দেখে তাতে কিন্তু আতঙ্কিত হবে। অন্যদিকে পড়াশোনার জন্য তাদের যে ক্লাসরুম সেই ক্লাসরুমও কিন্তু প্রায় দখলে ছিল কেন্দ্রীয় বাহিনীর। অবশেষে নিউজ 18 বাংলা খবর দেখানোর পর জেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনীদের সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয় এবং কেন্দ্রীয় বাহিনী সরতেই স্কুল কিন্তু ফের স্কুলের মর্যাদা পেল এবং গোটা ঘটনায় প্রধান শিক্ষক তারা কিন্তু ধন্যবাদ জানালেন নিউজ 18 বাংলাকে। তারা জানালেন নিউজ 18 বাংলা খবর পরেই কিন্তু তৎপর হয় প্রশাসন। প্রায় 18 দিন ধরে প্রশাসনের কোনো ভুরুক্ষেপ হয়নি। নিউজ 18 বাংলা খবর দেখানোর পরেই প্রশাসন পদক্ষেপ নিল এবং দেখা গেল আজ দুপুর থেকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী সরে যায় এবং প্রায় রাত ভরে এখন অবধি কিন্তু স্কুলে কাজ চলছে যাতে আগামীকাল সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে কিন্তু পঠন পাঠন শুরু করা যায় এবং গোটা ঘটনায় নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছে এই নকশালবাড়ি হিন্দি হাই স্কুলের শিক্ষক সঙ্গে শুরু করে ছাত্ররাও। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। আমি সবচেয়ে আগে তো নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাবো। গত 18 দিন ধরে আমি নকশালবাড়ি পুলিশ স্টেশনে বারবার করে রিকোয়েস্ট করার লিখিত অভিযোগ জানানোর পরেও ওনারা কোনোরকম কোনো পদক্ষেপ নিচ্ছিল না। আপনাদের নিউজ আসার সঙ্গে সঙ্গে সবাই যেন নড়েচড়ে বসলো। আজকে সেন্ট্রাল ফোর্স এখন বেরোচ্ছে। আমরা আজকে রাত্রের মধ্যেই সমস্ত স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করে কালকের থেকে যেন সুষ্ঠু মতন স্কুল চলে, বাচ্চারা যেন কোনোরকম কোনো অসুবিধায় না পড়ে সেটার জন্য আমরা সচেষ্ট আছি। এদিকে নদী বাঁধ ভেঙেই জলবন্দি মালদার ঘটনা। টাঙ্গন নদীর বাঁধ ভেঙেছে,
বামনগোলায় বিস্তীর্ণ এলাকা জলের তলায়। আগেই ভেঙেছে এলাকার একমাত্র রাস্তা। 40টি পরিবার কার্যত সদর শহর থেকে বিচ্ছিন্ন। টাঙ্গন নদীর বাঁধ ভেঙে এই বিপর্যয়, জলবন্দী 40টি পরিবার। সেবক রয়েছে প্রতিনিধি। সেবক, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে? 40টি পরিবার তারা জলবন্দী হয়ে রয়েছেন। দেখো, লাগাতার ভারী বৃষ্টি, এর ফলে টাঙ্গন নদীতে জলস্তর বৃদ্ধি, আর এতেই নদীবাঁধ থেকে রাস্তা সবটাই কিন্তু ফাটল ধস, আর এর ফলে জলমগ্ন একাধিক গ্রামের বিস্তীর্ণ কৃষি জমি। শুধু তাই নয়, একাধিক পরিবার যারা ব্লক সদর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন, স্কুল, কলেজ, বাজার সবই বন্ধ, কার্যত বিচ্ছিন্ন দ্বীপের মতো অবস্থান এইসব মানুষগুলোর। এখনো পর্যন্ত প্রশাসনিকভাবে সেভাবে কোনো সাহায্য করা হয়নি, এমনটাই দাবি করছেন এই জলবন্দী মানুষজন। আর তারা বলছেন এই ভাঙন, এই নদীবাঁধের সমস্যা গত কয়েক বছর ধরে হচ্ছে। গত বছরও সেচ দপ্তর এখানে সমীক্ষা করেছিল, কিন্তু এখনো পর্যন্ত কাজ কিছু হয়নি। নদীর যা গতি প্রকৃতি, তাতে কংক্রিট দিয়ে পাকাপোক্তভাবে যদি নদী বাঁধ সারাই না করা যায়, তাহলে ফি বছর একই ধরনের সমস্যা হবে, এমনটাই আশঙ্কা করছেন স্থানীয় মানুষজন। আর বামনগোলার ভিডিও বলছেন খবর পেয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখছেন, এলাকায় ত্রাণ সাহায্য পাঠানো, পাশাপাশি উদ্ধার কাজের প্রয়োজন হলে তাও করবে ব্লক প্রশাসন। তবে এখনো পর্যন্ত সেভাবে কিন্তু কোনো উদ্যোগ চোখে পড়েনি, শুধুই আশ্বাস। ধন্যবাদ। বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল কলেজে যাইতে পারছে না, ডেলিভারি তো আরো যাইতেই পারছে না। আমাদের খুব অসুবিধায়, বাড়ি ঘর ভেঙে যাচ্ছে, পাথর ফালাইতে হবে কিন্তু বস্তা ফাললে হবে না। আমাদের যে বাড়ি ঘর তো সব এই যে দেখতেই পাচ্ছেন, এই যে সব কিছু নাই। জলের জন্য এরাও ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছে না, অনেক বাচ্চার ক্ষতি হচ্ছে। যারা সাঁতার জানে না জলের দিকে নেমে যাচ্ছে, ডুবে বাচ্চারা মারাও যাচ্ছে। এই পরিস্থিতি আমাদের এখানে। আর এদিকে তিস্তার ভাঙন, আর সেই ভাঙনের সর্বহারা। নদীর গ্রাসে তলিয়ে গেল বাড়ি, চাষের জমি, জলের তলায় বাড়ি ঘর, রাস্তাঘাট। ক্ষতিগ্রস্ত ডাবগ্রাম ফুলবাড়ির লালটং বস্তির মানুষ। নিজে করে হ্যাঁ, এই 4 অক্টোবরে যে বন্যা হয়েছিল, তারপরে এই অবস্থা সৃষ্টি হয়েছে। আমাদের গ্রাম পক্ষ থেকে একটাই দাবি কি আমাদেরকে একটা সুরক্ষিত স্থানে স্থানান্তরণ করার জন্য। এটাই 36 পরিবারে আমরা লোকজন 160 থেকে 170 জন হইতে পারি আমরা। শান্তনু রয়েছে। শান্তনু, প্রশাসনের কাছে পুনর্বাসনের দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা। প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, কি আশ্বস্ত করছে? দেখো, গ্রামের বাসিন্দারা কিন্তু একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার একটা আতঙ্কে ভুগছেন, কারণ তিস্তা এভাবে আগ্রাসী হয়ে গেছে এবং প্রতিদিনই প্রায় চাষের জমি নদীর গর্ভে চলে যাচ্ছে, ঘরবাড়ি ভেঙে যাচ্ছে। এই অবস্থায় তারা প্রশাসনের প্রতিনিধিদেরকে সরাসরি বলেছেন যে এই গ্রামে থাকা তাদের কাছে নিরাপদ নয়, যে কোনো সময় কিন্তু নদীর গ্রাসে চলে যেতে পারে এই গোটা গ্রাম। এই অবস্থায় দাঁড়িয়ে তাদের একটাই বক্তব্য, যাতে তাদের সামর্থ্য নেই যে অন্য কোথাও গিয়ে জমি কিনে মাথা গুঁজবেন, তার ঠাঁই তৈরি করবেন। সেই জন্য প্রশাসনের কাছে আর্জি তারা রেখেছেন যে কাছে পিঠে যাতে কোথাও একটা জায়গা হয়ে যায় যেখানে তারা ঘরবাড়ি বানিয়ে থাকতে পারবেন, নিরাপদে থাকতে পারবেন। সেই আশ্বাস কিন্তু প্রশাসনের তরফে দেওয়া হয়েছে। বিধায়ক নিজে জানিয়েছেন তিনি এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। জেলা পরিষদের তরফ থেকেও বিএলআরও এবং মহকুমা শাসকের সাথে যোগাযোগ করা হয়েছে এবং সব মিলে একটা পদক্ষেপ শুরু হয়েছে। কারণ সেচ দপ্তর বারবার করে জানিয়েছে যে গত 4 অক্টোবর ভয়াবহ বন্যা পরিস্থিতির পর তিস্তা নদীর রিভারবেড অনেকটাই উঁচু হয়ে গেছে। সেই কারণেই কিন্তু নিচু হয়ে গেছে এই লালটং বস্তি এলাকার যে গ্রাম, যে বস্তিটি রয়েছে সেই এলাকা। তার ফলে বর্ষায় প্রায় 1 মাস ধরে কিন্তু জলবন্দী গোটা গ্রাম। প্রতিটা বাড়িতে জল ঢুকে গেছে, বেশ কিছু বাড়ি ভেঙে গেছে, ভেসে গেছে, চাষের জমি ভেসে আছে। নিরাপদ যে এই মানুষগুলো নন, সে কথা কিন্তু সেচ দপ্তরের রিপোর্টও বলছেন। স্বাভাবিকভাবে প্রশাসন থেকে নড়েচড়ে বসেছে এবং পদক্ষেপ শুরু হচ্ছে যতদূর সম্ভব খুব তাড়াতাড়ি এই মানুষগুলোকে যাতে বিকল্প একটি জায়গায় ব্যবস্থা করা যায়, পুনর্বাসনের ব্যবস্থা করা যায়, সেই সম্পর্কে পদক্ষেপ শুরু হয়েছে। বিধায়ক নিজে আশ্বস্ত করে এসেছেন, বলছেন সরকারিভাবে যাতে দ্রুত তাদের ব্যবস্থা করা যায়, তাদেরকে সরিয়ে আনা যায়, তার জন্য পদক্ষেপ করা হবে।
জেলা পরিষদের তরফেও সেই চেষ্টা শুরু হয়েছে, প্রশাসনের তরফ থেকেও বিএলআরও ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করা হয়েছে এবং যাতে একটা আলাদা করে তাদের ঠিকানা তৈরি করা যায়, লালটং বস্তিকে যে নিরাপদ একটা জায়গায় নিয়ে আসা যায়, কারণ এই মুহূর্তে তিস্তা কিন্তু ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর অবস্থার মধ্যে এই মানুষগুলোকে সর্বহারা সেখানকার মানুষজন, সেই ছবি আমরা দেখাচ্ছি। অনেক ধন্যবাদ। এই এলাকার মানুষ ডিমান্ড করলো আমাদের কাছে যে ওরা পার্মানেন্ট একটা স্থায়ী বসবাসের জায়গা চায়। তাই ওদের কথা শুনে আমি এসডিওকে ফোন করলাম, বিডিওকে ফোন করা হলো, বিএলওকে ফোন করা হলো এবং এই 36টি পরিবার যেহেতু এখানটা থাকতে চায় না, খুব এটা যে খুব মানে চিন্তার ব্যাপার। তাহলে এর মধ্যে সার্ভে করবে কোথায় 36টি পরিবার যাতে ঠিকমতো স্থায়ীভাবে বসবাস করতে পারে, তার একটা ব্যবস্থা আমরা করব। এসে যেটা দেখলাম আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি 1-এর লালটং বস্তি, যেখানটায় 35-36টা বাড়ি এখানটায় আছে তিস্তার চরের পাশে, সেটা নিজেকেও খারাপ লাগছে। তিস্তার জলে আজকে সেই লালটং বস্তির আজকে কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। যাকে এটা ভয়াবহ একটা পরিস্থিতি। তো এনাদের সবার যেহেতু দাবি একটা পার্মানেন্ট শিফট, তো এখানটায় আমরা পার্মানেন্ট শিফটেরই একটা ব্যবস্থা করছি এবং যত তাড়াতাড়ি করা যায় সেই ব্যবস্থা আমরা করছি এবং এই 36টা পরিবারকে আমরা পার্মানেন্ট শিফটে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে এবং সেখানটায় নিয়ে যাব। বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক, যা বৃষ্টিতে বিপর্যস্ত, তাই বিকল্প রাস্তা তৈরির পরিকল্পনা। পার্থপ্রতিম রয়েছে। পার্থপ্রতিম, বিকল্প রাস্তা তৈরিতে ঠিক কি বিকল্প পরিকল্পনা করা হচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে টানা বৃষ্টিতে কিন্তু বিপর্যস্ত এই 10 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ বাংলা সিকিম লাইফলাইন। আর তাই কিন্তু যাতে এতে কিন্তু একদিকে যেমন পর্যটকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে, তেমনি নিত্য যাত্রী থেকে সাধারণ মানুষ সকলকে কিন্তু তাদের ভোগান্তির শেষ নেই। আর তাই দুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নগর থেকে ঘোষণা করেছেন যে বিকল্প একটি 10 নম্বর জাতীয় সড়কে বিকল্প রাস্তা তৈরি করাবে এবং বিশেষজ্ঞদের মতে সেই বিকল্প রাস্তাটি তৈরি হবে যে কালিম্পংয়ে যে তিস্তা বাজার রয়েছে, তিস্তা বাজার থেকে সেবক অর্থাৎ যে মাঝখানে যে তিস্তা নদী রয়েছে তার ডান দিক থেকে যে 10 নম্বর জাতীয় সড়ক, এবার বাঁ দিক থেকে একটা বিকল্প রাস্তা করবে হলো করার পরিকল্পনা নিয়েছে এবং এই বিষয়ে রাজ্য এবং কেন্দ্রের ইতিমধ্যেই কিন্তু কথা হয়েছে। অর্থাৎ কেন্দ্র সড়ক পরিবহন মন্ত্রকের সঙ্গে রাজ্যের এই বিষয়ে অনেকটাই কথা এগিয়েছে যে তিস্তা নদীর বাঁ দিক থেকে একেবারে সেবক পর্যন্ত অর্থাৎ তিস্তা বাজার থেকে সেবক পর্যন্ত এই 35 কিলোমিটার রাস্তা, সেই রাস্তা নতুন করে তৈরি করা হবে। তাতে একদিকে যেমন এই দুর্ভোগ কমে, কারণ আমরা জানি ফি বর্ষাতেই এই 10 নম্বর জাতীয় সড়কের কী হাল হয় এবং এই মুহূর্তে যে 10 নম্বর জাতীয় সড়কের যে সেলফি দ্বারা, সেই সেলফি দ্বারা একটা বড় অংশ তিস্তা গর্ভে চলে গেছে। স্বাভাবিকভাবেই কিন্তু যান চলাচল একেবারে বন্ধ রয়েছে। কবে স্বাভাবিক অবস্থায় ফিরবে 10 নম্বর জাতীয় সড়ক তা এখনও কিন্তু পরিষ্কার নয় প্রশাসনিক কর্তাদের কাছে। স্বাভাবিকভাবে পর্যটক এবং নিত্যযাত্রী অনেকটা ঘুরপথে যে রাস্তা 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা পৌঁছে যেত কালিম্পংয়ে, তার কালিম্পংয়ে যেতে সময় লাগছে 4.5 থেকে 5 ঘন্টা, অর্থাৎ অনেকটা ঘুরপথে যেতে হচ্ছে স্বাভাবিকভাবেই। সেই দুর্ভোগ এবং সেই ভোগান্তি দূর করতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে নমুনা থেকে যে কথা ঘোষণা করেছেন যে বিকল্প রাস্তা তৈরি করা হবে এবং সেই বিকল্প রাস্তাটি কী হবে, বিশেষজ্ঞদের মতে সে তিস্তা নদীর বাদিক থেকে সোজা গিয়ে রাস্তা গিয়ে মিশবে একেবারে সেবকে, অর্থাৎ সেবক করোনেশন সেতুর সামনে গিয়ে মিশবে। তাতে দূরত্ব হবে 35 কিলোমিটার এবং এই রাস্তা যদি তৈরি হয় তাহলে কিন্তু এই যে বাংলা এবং সিকিমের যোগাযোগে নতুন মাত্রা পাবে, তা কিন্তু সহজেই বলে দেওয়া যায়। অনেক ধন্যবাদ পার্থপ্রতিম। বিগত কিছু বছর ধরে যারা দেখছি আমি যে রাস্তা বানাচ্ছে আবার ভেঙে পড়ে যাচ্ছে, মানে একটা নতুন রাস্তার খুবই দরকার। এখান থেকে সেবক থেকে প্রায় যদি তিস্তা বাজার অবধি হয় রাস্তাটা খুবই ভালো হয়। সো কালিম্পংয়ে টুরিস্ট বাঁচাতে জন্য রোডটা খুবই নেসেসিটি। অল্টারনেটিভ রুট হলে লাভা থেকে যাচ্ছে গাড়ি, লেকিন লাভা থেকে গেলে 5 ঘন্টা 6 ঘন্টা লেগে যাচ্ছে। অল্টারনেটিভ রুট পম্বু আছে, সে 5 ঘন্টা 6 ঘন্টা লেগে যাচ্ছে। দেন এইটা সেবক থেকে অন্য একটা অল্টারনেটিভ রুট হলে খুবই ভালো।